নয়াদিল্লির একটি রুদ্ধদ্বার কক্ষে এমন একটি মিটিং চলছে যা ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। একদিকে বসে আছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ, আর অন্যদিকে চীনের ফরেন মিনিস্টার। সম্পূর্ণ ডিপ্লোম্যাটিক প্রোটোকল ভেঙে এই বৈঠক হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ হলো দেশের নিরাপত্তা দেখা, কিন্তু তিনি কথা বলছেন ট্রেড বা বাণিজ্য নিয়ে। অন্যদিকে চীনের বিদেশমন্ত্রী কথা বলছেন বর্ডার সিকিউরিটি বা সীমান্ত নিরাপত্তা নিয়ে। সিকিউরিটি আর ট্রেড, এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয় আজ এক টেবিলে মিলে গেছে। এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল জিওপলিটিক্যাল সমীকরণ, যা আগামী দিনের বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের মূল অ্যানালিসিসে যাওয়ার আগে চলুন আসল ব্রেকিং নিউজটা একটু খবরের স্টাইলে জেনে নেওয়া যাক। গত কয়েক ঘন্টার মধ্যে নয়াদিল্লিতে ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। চীনের ফরেন মিনিস্টার ওয়াং ই আচমকায় ভারতে পা রেখেছেন এবং সোজা গিয়ে বসেছেন ভারতের দুধে এনএসএ অজিত দোভালজির সঙ্গে। মিডিয়া আপনাদের বলছে যে এটি ব্রিক্স সামিট বা সন্ত্রাসবাদ দমন নিয়ে একটি সাধারণ আলোচনা, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। দেখুন, টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলের হেডলাইন পরিষ্কার বলছে, অজিত দোভাল ইয়াংই রিভিউ ইন্ডিয়া চায়না টাইজ, বর্ডার প্রোগ্রেস অ্যাট ব্রিক্স এনএসএ মিটিং ইন নিউ দিল্লি। এখন আপনাদের কাছে একটা সোজাসাপটা প্রশ্ন আছে। একজন এনএসএ কেন চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ট্রেড নিয়ে কথা বলবেন? কেনই বা ওয়াং ই ভারতের মাটিতে দাঁড়িয়ে এমন একটি প্রস্তাব দিলেন যাকে সোজা ভাষায় জিওপলিটিক্যাল ব্রাইড বা ভূরাজনৈতিক ঘুষ বলা যেতে পারে? আমরা কি সত্যিই চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, নাকি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা খুঁজতে চান, তবে আজকের এই জিওপলিটিক্সের গোলকধাঁধায় আপনাদের স্বাগত। চলুন আজ পর্দার পেছনের আসল সত্যিটা উন্মোচন করা যাক। আমাদের অ্যানালিসিস শুরু করতে হলে একটু অতীতে ফিরে যেতে হবে। সালটা 2020, গালওয়ান উপত্যকা। চীনের সেনাবাহিনী আমাদের সীমান্তে ঢুকে পড়েছিল এবং আমাদের বীর জওয়ানরা তাদের যোগ্য জবাব দিয়েছিল। বরফের ওপর রক্ত ঝরেছিল। সেই ঘটনার পর ভারত সরকার কড়া পদক্ষেপ নেয়। আমরা টিকটক সহ শত শত চাইনিজ অ্যাপ ব্লক করে দিই। চীনের ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ ভারতে আসার পথ বন্ধ করার জন্য নতুন নিয়ম চালু করা হয়। সেই সময় আমরা সবাই ভেবেছিলাম যে ভারত ইকোনমিক ডিকাপলিং বা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার পথে হাঁটছে। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউবে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন যেখানে বলা হয়েছে দীপাবলিতে চীনের লক্ষ কোটি টাকার ক্ষতি, বা চীন এবার ভাতে মরবে। কিন্তু জিওপলিটিক্স কোনো আবেগের উপর ভরসা করে চলে না। জিওপলিটিক্স চলে সাপ্লাই চেন এবং নিজস্ব স্বার্থের উপর ভিত্তি করে। আজ গালওয়ান ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। বাস্তব চিত্রটা কি? আজ চীনের সঙ্গে ভারতের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি $102 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মানে হলো আমরা চীন থেকে যে পরিমাণ মাল কিনি তার তুলনায় চীন আমাদের থেকে প্রায় কিছুই কেনে না। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা চীনকে দিচ্ছি, আর এই টাকাগুলো দিয়েই চীন তাদের মিলিটারি বা সামরিক শক্তি বাড়াচ্ছে, যে মিলিটারি আমাদেরই সীমান্তে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমরা ভুল করেছিলাম? না, ভারত সরকারের কাছে সেভাবে কোনো অপশন বা বিকল্প ছিল না। আমরা যদি আমেরিকা বা ইউরোপ থেকে কাঁচামাল কিনতাম তাহলে সেটা এতই দামি হতো যে ভারতের বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যেত এবং আমাদের এক্সপোর্ট বা রপ্তানি খাত সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। এখন প্রশ্ন হলো, ওয়াং ই কেন হঠাৎ করে ভারতে ছুটে এলেন? কেন তিনি ট্রেড বা বাণিজ্য বাড়ানোর জন্য এত মরিয়া? এর উত্তর লুকিয়ে আছে পশ্চিমা বিশ্বে। সম্প্রতি ওয়াশিংটন চীনের ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ির ওপর 100% ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দিয়েছে। অর্থাৎ চীনের 100 টাকার গাড়ি আমেরিকায় গেলে তার দাম হবে 200 টাকা। ইউরোপও চীনের বিরুদ্ধে বিশাল এক ট্রেড ওয়াল বা বাণিজ্যের প্রাচীর খাড়া করেছে। চীনের বিশাল বিশাল কারখানাগুলো আজ ধুঁকছে। তাদের কাছে প্রচুর ক্যাপাসিটি বা পণ্য তৈরির ক্ষমতা আছে, কিন্তু সেই পণ্য বিক্রি করার মতো বাজার নেই। তাদের এমন একটা মার্কেট বা বাজার চাই যা খুব দ্রুত গতিতে বাড়ছে, আর সেই মার্কেট হলো আমাদের দেশ ভারত। চীনের এখন ভারতকে ভীষণভাবে প্রয়োজন
এই কারণেই ওয়াং ই ভারতে এসে দোভালজিকে বোঝাচ্ছেন যে চলুন আমরা আমাদের ট্রেড বা বাণিজ্য আরও বাড়িয়ে দিই। কারণ চীন জানে ভারত তাদের কাঁচামাল কিনে সেটাকে মেড ইন ইন্ডিয়া লেভেল লাগিয়ে সারা বিশ্বে রপ্তানি করতে পারে। এতে চীনের কারখানাও চলবে আর তারাও লাভবান হবে। এই আর্টিকেলের দিকে একবার তাকান। দ্য হিন্দুর এই হেডলাইন বলছে, ওয়াং ই কলস ফর ইন্ডিয়া, চায়না টু অ্যাক্সেলারেট রিজামশন অফ স্টলড ডায়ালগ মেকানিজম। অর্থাৎ চীন মরিয়া হয়ে চাইছে ভারতের সঙ্গে বন্ধ হয়ে থাকা সমস্ত বাণিজ্যিক এবং কূটনৈতিক আলোচনা পুনরায় চালু করতে। কিন্তু আমাদের এনএসএ অজিত দোভালজি কি এত সহজে রাজি হবেন? একেবারেই না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নো মিন্স নো। একদিকে তোমরা সীমান্তে অশান্তি করবে, আবার অন্যদিকে আমাদের বাজার থেকে লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যাবে। এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। অজিত দোভালজি এই মিটিংয়ে চীনকে তাদের আসল জায়গাটা দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা দেশের একটা দুর্বল জায়গা বা চোখ পয়েন্ট থাকে। চীনের সবচেয়ে বড় দুর্বলতা হলো মালাক্কা প্রণালী। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মুখে অবস্থিত এই বিশাল প্রণালী দিয়ে চীনের 80% বেশি বাণিজ্য এবং তেলের জাহাজ যাতায়াত করে। ভারত সরকার চীনকে একটা ম্যাপ দেখিয়েছে। দোভালজি বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গোপসাগরে আমাদের ইন্ডিয়ান নেভি বা নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা যদি হিমালয় সীমান্তে আমাদের বিরক্ত করো, তাহলে আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে এই মালাক্কা প্রণালীতে চীনের সমস্ত বাণিজ্য অবরুদ্ধ করে দিতে পারি। শুধু তাই নয়, ভারত মহাসাগরে চীন যে গুপ্তচর জাহাজ পাঠাচ্ছে, ভারত তারও কড়া জবাব দিয়েছে। আমরা সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবলগুলোকে লিসনিং ডিভাইস বা সোনার যন্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছি। চীনের যে কোনো ওয়ারশিপ বা সাবমেরিন ভারত মহাসাগরে ঢুকলেই ভারতের কাছে তার নিখুঁত কোঅর্ডিনেট চলে আসছে। ভারত আমেরিকা থেকে কেনা প্রেডিটর ড্রোন এবং নিজস্ব নিউক্লিয়ার সাবমেরিন দিয়ে এই অঞ্চলে কড়া নজরদারি চালাচ্ছে। চীন এখন বুঝতে পারছে যে ভারতকে আর হালকাভাবে নেওয়া যাবে না। এবার আসুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা কথা বলছে না। সেটা হলো কারেন্সি মার্কেট বা মুদ্রার বাজার এবং ব্রিক্সের ভেতরের রাজনীতি। ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনেছিল নিজস্ব মুদ্রা অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে, কিন্তু রাশিয়া এই রুপি দিয়ে ভারতের থেকে খুব বেশি কিছু কেনে না। তাই রাশিয়া দাবি করতে শুরু করে যে তাদের চীনা মুদ্রা অর্থাৎ ইউয়ানে পেমেন্ট করা হোক, যাতে তারা চীন থেকে জিনিসপত্র কিনতে পারে। এর ফলে পরোক্ষভাবে চীনের মুদ্রার শক্তি বাড়তে থাকে। চীন এবং রাশিয়া মিলে চাইছে ব্রিক্সকে একটি অ্যান্টি ওয়েস্ট বা পশ্চিমা বিরোধী জোট হিসেবে দাঁড় করাতে। তারা চাইছে ডলারাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য থেকে আমেরিকান ডলারের আধিপত্য শেষ করে সেখানে চীনের ইউয়ানকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু ভারত একা এর বিরোধিতা করছে। ভারত কখনোই চাইবে না যে ডলারের বদলে চীনের মুদ্রার আধিপত্য তৈরি হোক। এই কারণেই ওয়াং ই দোভালজিকে এক বিশাল ঘুষ বা ব্রাইব দেওয়ার চেষ্টা করছে। স্ক্রিনে দেখুন, রেডিফের এই আর্টিকেলের হেডলাইনে লেখা আছে, দোভাল ওয়াং রিভিউ পাথ টু নর্মালাইজেশন অ্যাজ ইন্ডিয়া চায়না টাইজ স্টেডিলি দো। এই নর্মালাইজেশন বা সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে লুকিয়ে আছে এই ঘুষের প্রস্তাব। ওয়াং ই প্রস্তাব দিয়েছেন যে ডেমচক এবং ডেপসাং অঞ্চল থেকে চীনের সেনা পিছু হটবে। তারা যে 10 কিলোমিটার ভেতরে ঢুকে বসেছিল সেখান থেকে 8 কিলোমিটার পেছনে চলে যাবে এবং বাকি 2 কিলোমিটার জায়গাকে বাফার জোন হিসেবে মেনে নেওয়া হবে। এর বিনিময়ে ভারতকে চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে এবং ব্রিক্সে চীনের এজেন্ডায় সমর্থন করতে হবে। অর্থাৎ কিছু বরফে ঢাকা পাহাড়ের বিনিময়ে চীন চাইছে ভারতের বিশাল বাজার এবং বিশ্বমঞ্চে ভারতের সমর্থন। তাহলে কি ভারত এই প্রস্তাব মেনে নিচ্ছে? দোভালজি অত্যন্ত ঠান্ডা মাথায় বলেছেন, আমরা ভেবে জানাবো। এর আসল অর্থ হলো উই আর বাইং টাইম। ভারত সরকার অত্যন্ত সুকৌশলে সময় কিনছে। কেন? কারণ আমাদের লক্ষ্য হলো 2047 সালের মধ্যে ভারতকে একটি ডেভেলপড কান্ট্রি বা উন্নত দেশে পরিণত করা। নরেন্দ্র মোদী সরকারের ভিশন হলো ভারতকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। কিন্তু আজ বাস্তবটা হলো আমাদের গ্রিন এনার্জি সেক্টরের সোলার প্যানেল, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, ওষুধের র মেটেরিয়ালস, এই সব কিছুর জন্য আমরা চীনের উপর নির্ভরশীল। আমাদের দেশের অ্যাপেল, টাটা এবং রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানিগুলো যখন ফ্যাক্টরি তৈরি করছে, তখন সেই মেশিনগুলো চালানোর জন্য এবং আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ শেখানোর জন্য প্রাথমিকভাবে চীনের টেকনিশিয়ানদের প্রয়োজন।
আমরা যদি আজ আবেগের বশে চীনের সমস্ত কিছু এক ধাক্কায় বন্ধ করে দিই, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বা শিল্পোন্নয়ন মুখ থুবড়ে পড়বে। তাই ভারত অত্যন্ত চতুর এবং স্ট্র্যাটেজিক ট্রেড অফ বা কৌশলগত অবস্থান নিয়েছে। আমরা চীনকে বলেছি, তোমরা সীমান্তে শান্তি রাখো, আমরা তোমাদের কিছু বাণিজ্যের সুযোগ দেব, কিন্তু ভেতরে ভেতরে আমরা নিজেদের সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থা তৈরি করছি। আমরা যখন চীনের সাথে বাণিজ্য চালু রাখছি, তখন পশ্চিমারা ভয় পেয়ে ভারতের দিকে আরও বেশি করে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ নিয়ে আসছে। এভাবেই একদিন ভারতের মাটিতে নিজস্ব সেমিকন্ডাক্টর প্ল্যান্ট এবং বড় বড় ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে। যেদিন আমাদের সেই পরিকাঠামো তৈরি হয়ে যাবে, সেদিন আমরা চীনকে বিশ্বের বাজার থেকে ছুঁড়ে ফেলে দেব। আমরা তাদের গেমেই তাদের হারাবো। এটি অত্যন্ত হাই রিস্ক একটি খেলা। যদি আমরা সফল হই, তাহলে আমরা হব ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড, আর যদি ব্যর্থ হই, তাহলে চীনের ইকোনমিক কলোনি হয়ে থেকে যাব। তবে আজকের এই দোভাল ওয়াং মিটিং আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ভারত আর ডিফেন্সিভ খেলছে না। ভারত তার জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ অর্থনীতি এবং জিওপলিটিক্যাল ক্ষমতা বাড়ানোর জন্য একেবারে ফ্রন্ট ফুটে খেলছে। সেপ্টেম্বর মাসে যখন খোদ শি জিনপিং মূল ব্রিক্স সামিটে আসবেন, তখন এই দাবা খেলার আসল চালগুলো বোঝা যাবে। আজকের মতো অ্যানালিসিস এখানেই শেষ করছি। তবে এই ভূরাজনৈতিক দাবা খেলায় ভারত কিভাবে তার পরবর্তী চাল দেয়, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।